সবাই সতর্ক হও, কেউ যেন পিছন থেকে আঘাত করতে না পারে। এবার ওদের নিস্তার নেই। এই কবরস্থানে তো কেউ দিনের বেলায়ও আসে না আলিশানা, এখানে ওদের আস্তানা কিভাবে থাকবে? ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, ওদের খুঁজে বের করতেই হবে। মানিক, তোমার চোখ সবচেয়ে তীক্ষ্ণ, কিছু কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ওই যে দূরে ওই কবরটা দেখেন, মাটি কেমন যেন আলগা মনে হচ্ছে না? পাশের ঝোপঝাড়গুলাও অন্যরকম লাগছে। হ্যাঁ ঠিক, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ মাটি সরিয়েছে। মানিক ভাইয়ের চোখ তো না যেন দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণও মনে হচ্ছে। এখানে আলগা মাটি দিয়ে কিছু ঢাকা হয়েছে। সিপাহীরা দেখো কি আছে এখানে। সবাই চারিদিকে নজর রাখেন, কেউ আমাদের উপর নজর রাখছে কিনা। আলিশানা, এ তো অদ্ভুত জিনিস, এ তো কিছু ঢাকনা মনে হচ্ছে। চুপ চুপ, অতি সাবধানে আর নিঃশব্দে ঢাকনা ওঠাও। ঢাকনা তো উঠানো যায় না। কোনো প্যাঁচ দেওয়া আছে? না, ধরার মতো কোনো জায়গায় তো নেই। মাঝখানে এই একটুখানি গর্ত মতো, কিন্তু এখানে হাত দিয়ে তো ধরা যায় না। খুলে গেল। ওই অপরিচিত লোকটা বলছিল এই নেত্রমণি নাকি ওদের আস্তানার দরকারি বস্তু, তাই মনে হলো দিয়ে দেখি। আরে এটা তো একটা গুহা। এর সাথে সাথে আর পোড়া গন্ধ। কবরের ভিতরে গুহা, মনে হচ্ছে অনেক গভীর। সবাই সাবধান, ভিতরে কেউ থাকতে পারে। প্রস্তুত হও সবাই। আলী ভাই আমার পিছনে আসেন, আর বাবলু ভাই আপনি বাইরে থাকেন, ভিতরে বিপদের সম্ভাবনা আছে। না আলিশানা ভাই, আমিও আপনাদের সাথেই যাব। যদি ভিতরে এমন কিছু থাকে যা আপনাদের নজর এড়ালেও আমার নজরে পড়বে, যেমন নীলকূপের বিষ তো আমার নজরেই প্রথম পড়েছিল। ভয়ের কিছু নেই, আমরা অনেকজন, একসাথে থাকলে ওরা কিছুই করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সতর্ক থাকবেন, যে কোনো বিপদ আসতে পারে। এই পোড়া গন্ধটা আরো বাড়ছে মনে হচ্ছে। এটা শুধু সাধারণ একটা বিষের গন্ধ না বাবলু ভাই, এটা এখানে হওয়া আচার অনুষ্ঠানের গন্ধ। এ তো সেই জাল ফাসাদের অভিশপ্ত চিহ্ন। তার মানে তারা এখানেই তাদের ঘৃণ্য কাজ করেছে। এই বোতলগুলোতে কি আছে বাবলু ভাই? এ তো সেই একই কালো তরল যেটা আমরা নীলকূপের পানিতে দেখেছিলাম। তার মানে এগুলো এখানেই বানিয়েছে। আমি ওই গুহাতে ওদের ওই বিষ বানাতে দেখেছিলাম। এটা বানানো কঠিন কিছু না, শুধু উপাদানগুলোই কঠিন। এর থেকে যে গন্ধ আসছে তা আমি চিনি, এগুলো কিছু গাছের নির্যাস, কিন্তু এর সাথে আরো কিছু অজানা উপকরণ মিশানো আছে। যতটুকু জানি ঘাটি সীসা মিশালে বিষাক্ত হয়। সীসা? এই জন্যই কি মসজিদের সীসার সিন্দুকটা চুরি করেছিল? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এটা খুবই বিষাক্ত। ওয়াল্লাহ, রক্ত রক্ত, মাটিতে রক্ত। আল্লাহু আকবার! এটা তো কোনো পবিত্র আস্তানা নয়, এটা তো কসাইখানা। মানুষের হাড়গোড় পড়ে আছে। ওয়াল্লাহ, বেদি, এখানে একটা বলি দেওয়ার বেদি। ইন্নালিল্লাহ, এ তো মানুষ বলি দেওয়ার বেদি। আবার এই মাটিও রক্তে ভেজা। ওরা কোনো মানুষ বলি দেয়নি তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। এ কোন তান্ত্রিকের পাল্লায় পড়ে গেছে আমাদের গ্রাম? ও আল্লাহ, তুমি আমাদের গ্রামকে রক্ষা করো। ও আল্লাহ, আনিস ভাইয়ের ছোট ভাই নয় তো আবার? কি বলো, এত তাড়াতাড়ি? হতেও পারে আলী ভাই। সাদিকরা কত ভয়ঙ্কর গুহার কাছেই তো দেখেছেন। খুন করা তাদের কাছে মামুলি ব্যাপার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভয়ঙ্কর মানসিক রোগীর কবলে পড়ে গেছে আমাদের গ্রাম। আমার তো ভয় লাগছে। এই জল ফাসাদকে যা ভেবেছিলাম, এ তো তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এরা পাগলা হয়ে গেছে। এই যে আলী ভাই, এখানে একটা কিতাব পড়ে আছে। আলিশানা ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো মনে হচ্ছে পাতাল জলের কিতাব। হ্যাঁ, এটা জাল ফাসাদের কিতাব। এই যে, নিশ্চিত এর মধ্যেই ওদের সব গোপন রহস্য লুকিয়ে আছে। চলেন আমরা এখনই ফিরে যাই। কিন্তু আনিস ভাইয়ের ছোট ভাইকে তো খুঁজে পাওয়া গেল না। এই কিতাব তো ভালো কিছু না। এর পাতায় পাতায় শুধু কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় তাই লেখা আছে। এই কিতাব অনুযায়ী পাতাল জল আসলে কোনো শক্তিশালী বিষ না, তাহলে এটা এক ধরনের সম্মোহনী ঔষধ। সম্মোহনী ঔষধ?
হ্যাঁ, নীলকূপের জলের সাথে তাদের করা আচার অনুষ্ঠান আর কালো জাদুর মিশ্রণে বানানো ঔষধ এটা। এর উদ্দেশ্য ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে দুর্বল করে ফেলা। শরীর থাকবে কিন্তু শরীরে শক্তি থাকবে না, কাজ করতে ইচ্ছা হবে না। ইয়াল্লাহ, কি বলেন? আমার শরীরও তো এমনই লাগছে কিছুদিন থেকে। হ্যাঁ, আমারও লাগছে। আমারও। নিশ্চয় এটা এই কালো জাদুর জন্য হচ্ছে। এর থেকে বাঁচার উপায় কি লেখা নেই? কালো জাদু থেকে বাঁচতে আবার নতুন করে কি লাগবে? নামাজের বাইরেও সূরা ফালাক আর সূরা নাস বেশি বেশি করে পড়বেন। এটাই তো কালো জাদু থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। এজন্যই কি আমি কিছু অনুভব করছি না? হতে পারে, আমিও কিছু অনুভব করছি না আলী ভাই। কিন্তু বাচ্চাগুলোর জন্য কি করব? কোনো সমাধান হলো বাবলু? আমি বলছি পালা করে কয়েকজন নীলকূপ পাহারা দিক, আর এদিকে আমি আর বাবলু ডাক্তার পানি বিশুদ্ধ করার ব্যবস্থা করি। পানিতেই যত সমস্যা। হ্যাঁ, আর এর ভিতরে আমরা সাদেককে ধরার চেষ্টা করি। কিন্তু সাদেককে কোথায় পাবেন? আমি জানি সাদেক কোথায় আছে। আনিস ভাই, হাত তুলে দাঁড়াও। তুমি একজন খুনি আনিস। আমি আত্মসমর্পণ করতে এসেছি আলিশানা, আমাকে নিয়ে চলেন। আনিস আত্মসমর্পণ করেছে। এবার সাদেককে ধরতে পারলে আমাদের গ্রাম মুক্ত। আলী ভাই, বাবলু ভাই, আলী ভাই, বাবলু ভাই। কি হয়েছে মন্টু ভাই? ছেলে মেয়ে ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? ছেলে মেয়ে না, আলিশানা ভাই কোথায়? আছে কোথাও। তাড়াতাড়ি চলেন। আনিস আনিস আলিশানা ভাইকে খুন করার জন্য আসছে। তার কাছে গোপন ছুরি আছে। কি আবল তাবল বকছেন মন্টু ভাই? একটু আগে আনিস আত্মসমর্পণ করেছে, আলিশানা ভাই তাকে নিয়ে গেছে। আনিস আত্মসমর্পণ করতে আসেনি ভাই, আলিশানাকে খুন করতে এসেছে। তাড়াতাড়ি চলেন, আনিসকে থামাতে হবে। কি বলছেন একটু খুলে বলেন তো, কি হয়েছে? আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, আসার পথে রহিম রতনকে দেখি। তাড়াতাড়ি চলেন, আনিসকে থামাতে হবে, নয়তো আনিস আলিশানাকে খুন করে ফেলতে পারে। আলিশানাই আমাদের গ্রামের একমাত্র স্তম্ভ, একমাত্র ভরসা। আরাফাত, তাড়াতাড়ি চলো, যেভাবেই হোক আনিসকে থামাতে হবে। আলিশানা ভাই, আলিশানা ভাই, আলিশানা ভাই, আলিশানা ভাই, আলিশানা ভাই। আরে রহিম রতন হাতে দড়ি নিয়ে কোথায় যাচ্ছে এই অসময়ে? গ্রামের শেষে তো ওই ভাঙ্গা কুড়ে ঘর ছাড়া আর কিছু নেই। নিজেদের ক্ষতি করবে না তো? যাই তো দেখি। হ্যাঁ, এই কুড়ে ঘরে ঢুকছে। দড়ি নিয়ে এসেছি সাদেক ভাই। কেউ দেখেন তো? না না, কেউ দেখেনি। বেদফল, সাদেক ভাই, আপনি আমার ভাইকে ছেড়ে দেন। আমি আপনার সব কথা শুনেছি, যা বলেছেন সব করেছি, দয়া করুন। এত অস্থির হচ্ছিস কেন আনিস? তোর ভাই তো ভালোই আছে। যতক্ষণ তুই আমার কথা শুনবি তোর ভাইয়ের কিচ্ছু হবে না। আমি আর পারছি না সাদেক ভাই, গ্রামের মানুষগুলো ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখছি তাদের সর্বনাশ। এই পাতাল জল এটা কি করছে সবার সাথে? আনিস, এত বেশি কথা বলিস কেন? তোর কাজ হচ্ছে খবর আনা আর সাদেক ভাইয়ের আদেশ পালন করা। শোন আনিস, এই পাতাল জল তাদের সর্বনাশ করছে না, বরং তাদের নতুন জীবন দিচ্ছে। তারা এখন আর সমাজের বোঝা থাকবে না, তারা হবে আমার অনুগত সৈনিক। আর তুই হচ্ছিস সেই মহান পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা তো সবাই দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে থাকলে তো গ্রামের সবাই মরে যাবে। এই কিতাবে যা লেখা আছে এটা তো মানুষকে জীবিত কবর দেওয়ার শামিল। কিতাব? তুই কি এখন কিতাবের গান দেখাচ্ছিস আমাকে? মনে রাখিস, তোর ভাইয়ের জীবন আমার হাতের মুঠোয়। একবার যদি আমার সন্দেহ হয়, তোর ভাইকে ওই পাতাল জল পান করিয়ে দেব, তারপর সেও আমার গোলাম হয়ে যাবে। মফিজ, ছেড়ে দে আমার ভাইকে। মফিজ, তুই মানুষ না মফিজ,
তোরও তো পরিবার আছে। আমার পরিবার, সাদেক ভাইয়ের পরিকল্পনা সফল হলে আমার স্ত্রী সন্তান সবাই ভালোই থাকবে। মুখ বন্ধ কর, তোর হাতে বেশি সময় নেই আনিস। তোর ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তোর হাতে এখন একটাই উপায় খোলা আছে। কি উপায়? আলী সেনার জীবন নিয়ে আয়। হ্যাঁ, আলী সেনা আমাদের দ্বিতীয় আস্তানার খোঁজ পেয়ে গেছে। তুই তাদের কাছে যাবি, ভালো হয়ে যাওয়ার ভান ধরে যাবি, তারপর আলী সেনাকে হত্যা করবি, নেত্রমণি নিয়ে আসবি, তবেই তোর ভাই বাঁচবে। আমি খুন করতে পারবো না, তবে তোর ভাই মরবে। মনে রাখিস, হয় আলী সেনার জীবন নয় তোর ভাইয়ের জীবন, যে কোনো একটা তোকে শেষ করতেই হবে। যা। ইয়া আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? রহিম। হ্যাঁ সাদেক ভাই, পিছন পিছন যা, ওর গতিবিধির উপর নজর রাখবি। তুই আমাদের লোক, গ্রামের কেউ জানে না, তাই সন্দেহ করবে না। দেখা মাত্রই আমি আসতে চাই, কিন্তু সাদেক পিছনে রহিমকে পাঠানোই একটু দেরি হয়ে যায়, আর আমি আনিসকে হারিয়ে ফেলি। একটুখানি দেরিতে কতখানি ক্ষতি হয়ে গেল। আমাদের গ্রামটা বুঝি আর বাঁচানো গেল না। আনিস, আমরা তোকে ছাড়বো না। এই নাও নেত্রমণি, এখন আমার ভাইকে ছেড়ে দাও। হ্যাঁ, সত্যিই খুন করেছিস তুই, সব গ্রামবাসীর সামনেই। ভাবছিস শুধু ভাইকে বাঁচালেই দায় শেষ? ভুল করেছিস আনিস। মানে আমি তো শুধু চুপ। তুই এখন আমাদের দলেরই লোক, তুই খুনি হয়ে গেছিস। ওদের গ্রামে আর ফিরতে পারবি না তুই, শুধু আমাদের সফলতা তুই ভাগ করে নিতে পারবি। আমি শুধু আমার ভাইয়ের জীবনের জন্য। চুপ। আলী সেনা নেই, আর দেরি করার সময়ও নেই। আমাদের লোকজন গ্রামের বাইরে অপেক্ষা করছে। যেমনটা বলেছি তোরা তেমনটা কর। আমি বাহিনী আনতে গেলাম, পরিকল্পনা মতোই সব শেষ হবে। নিয়ে যা তোর ভাইকে। ভাইয়া, ভাইয়া, আয় ভাই, ভাইয়া। আয় আয় ভাই আমার, আত্মসমর্পণ করো, নাহলে সবাই মারা পড়বে। হ্যাঁ আলী ভাই, ঘিরে ফেলো সবাইকে, কেউ যেন পালাতে না পারে। আমাকে ক্ষমা করে দেন আলী ভাই, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করার তো কিছু নেই আনিস ভাই, যা করার তা তো করেই ফেলেছেন। সাদেক আমাকে বাধ্য করেছিল, আমি পাতাল জলের প্রভাবে ছিলাম। এছাড়া আমার পরিবারকে মেরে ফেলবে হুমকি দিয়েছিল। কিন্তু তোমরা কেন সাদেকের সাথে হাত মেলালে রহিম রতন? তোমরা তো আর বাধ্য ছিলে না। তোমরা কেন নিজেদের ভাই বোনের সাথে বিশ্বাসঘাতকতা করলে টাকার জন্যে? সাদেক আমাদেরকে টাকার লোভ দেখিয়ে পাতাল জল খাইয়েছিল। ও বলেছিল পাতাল জলের উপাসনা করলে আর ওর কথা মতো চললে আমাদেরকে অনেক টাকার ক্ষমতা দেবে। আমরা পাতাল জলের প্রভাবে পড়ি, ও যা হুকুম করতো তাই করতাম। সাদেক এত টাকা কোথায় পাচ্ছে? পাতাল জল তো আর টাকা বানায় না, তাই না? ওরা লুটপাট করে। ওরা কোথায় লুটপাট করলে অনেক টাকা পাওয়া যাবে জানার জন্যই আমার মতো অনেক গুপ্তচর রেখেছে। তারা সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়ায় আর রাতের অন্ধকারে একত্র হয়। সাদেকের পিছনে বড় কোনো হাত আছে, সেই সব কিছু নিয়ন্ত্রণ করে। কে সেই হাত জানি না, আমাদের সামনে কখনো বলেনি, তবে ওদের পরিকল্পনা অনেক বড়। কি পরিকল্পনা ওদের? আলী ভাই, বাবলু ভাই, সাদেক তার দলবল নিয়ে মরুভূমিতে মহড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ আলী ভাই, বাবলু ভাই, আমি যে ভুল করেছি তার অনুশোচনার একটা সুযোগ দেন। আমি অনুশোচনার আগুনে পুড়ছি। এই গ্রামের মানুষ, তোমরা অন্ধ, তোমরা জানো না কি শক্তি তোমাদের ঘিরে আছে। আজ রাতই হবে তোমাদের মুক্ত জীবনের শেষ রাত। কাল থেকে এই গ্রামের সব ক্ষমতা আমাদের হাতে। তোর ইচ্ছা কখনোই পূরণ হবে না সাদেক।
তুই একটা শয়তানি আত্মা। এই বোকা গ্রামবাসী, যারা বাঁচতে চাও তারা আমাদের দলে চলে আসো। এটাই তোমাদের শেষ সুযোগ। কাল থেকে এই গ্রাম হবে জাল ফাসাদের। সবাই দেখবে জাল ফাসাদের প্রতিশোধ কত ভয়ঙ্কর। এই সলেমান মির্জা তোমাদের বাঁচাতে পারবে না। আমাদের সাথে আল্লাহ আছে। আয় আক্রমণ কর, তোদের সামনেই তো আছে। ওদের আর কোনো আশা নেই সাদিক ভাই, সবকিছু আমাদের পরিকল্পনা মতোই চলছে। চল চল। প্রতিশোধ? কিসের প্রতিশোধের কথা বলছিল ওরা সলেমান চাচা? প্রতিশোধ তো নেব আমরা। চলেন আমরা এখনই আক্রমণ করি, আজই সাদেকের খেলা শেষ করে দিই। না এখন না, ওরা আমাদের উস্কানি দিচ্ছে। এর মানে ওরা চূড়ান্ত হামলার জন্য প্রস্তুত। চূড়ান্ত হামলা? হ্যাঁ, এটাই জল ফাসাদের মূল পরিকল্পনা। আমি ভুল করেছি আলী ভাই, সলেমান ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি জানি ওদের পরিকল্পনা কি। ওরা আগামী জুম্মাবার যখন সবাই মসজিদে থাকবে তখন ওরা অতর্কিত হামলা চালাবে। এলো পাতাড়ি মানুষ খুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর ভয় দেখিয়ে গ্রামবাসীকে নিজের কবজায় নেবে। ইন্না লিল্লাহ! জামাতের দিনে মসজিদে হামলা, এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? তাহলে আমরা তো আর বসে থাকতে পারি না। জুম্মাবার তো আগামীকালই আনিস ভাই। হ্যাঁ, আমাদের হাতে সময় খুবই কম। যা করতে হবে পরিকল্পনা করেই করতে হবে। সলেমান চাচা, গ্রামের সবাইকে একত্র করার সময় এসেছে। ইমাম সাহেব, সূরা ফালাক আর সূরা নাস পাঠ করে পানিতে ফু দিয়ে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করুন। পাতাল জলের কালো জাদু কেটে যাবে। আমরা ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়ে ফেলেছি আনিস ভাই। আমরাও প্রস্তুত। আল্লাহর উপর ভরসা রেখে আমরা ওদের মোকাবেলা করব। সাদেক ভাই, আনিস তো ওদের সাথে যোগ দিয়েছে। সে যদি আমাদের পরিকল্পনা বলে দেয়। আনিস ওদের সাথে যোগ দিয়েছে? ওরা এখনো জানে না ওদের জন্য কি অপেক্ষা করছে। ওরা হয়তো ভাবছে ওরা সব কিছু জেনে গেছে, কিন্তু তারা শুধু পুতুলের নাচ দেখেছে। আসল খেলা তো শুরু হবে আজ রাতে। কিন্তু সাদেক ভাই, আলীরা তো সব জেনে গেছে। ওরা কি বাধা দেবে না? ওরা বাধা দেবে, কিন্তু পারবে না। আমাদের পাতাল জল ইতিমধ্যেই গ্রামবাসীর মনকে দুর্বল করে দিয়েছে। ওরা আমাদের বিরুদ্ধে শক্তিশালী লোক কোথায় পাবে? আর আমাদের কাছে আছে জাল ফাসাদ, ওদের ভিতরেই। তাহলে সলেমান মির্জা? সলেমান মির্জা আজ রাতের মধ্যেই ইতিহাসের পাতায় চলে যাবে। সলেমান চাচা, জাল ফাসাদের কিতাব অনুযায়ী তাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা। কারণ নেতৃত্বকে দুর্বল করতে পারলে গ্রামবাসীকে আর মারার দরকার নেই। তারা এমনিতেই তার কবজায় চলে যাবে। আর সেই হিসাবে তাদের প্রথম নিশানা হচ্ছেন আপনি। হ্যাঁ আলী, আমি জানি, কিন্তু তাই বলে গ্রামের বিপদে আমি বসে থাকতে পারি না। ওরা প্রস্তুত, আমাদেরও প্রস্তুত হতে হবে। নারী এবং শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। গ্রামের সব কয়টি প্রবেশপথে পাহারা বসাতে হবে। আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি মসজিদের খুতবায় লোকজনকে সতর্ক করব, যেন বিপদ আসলেও সবাই শান্ত থাকে। আমরা কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে যাব। গ্রামের সব কয়টি প্রবেশ পথে নজরদারি করব। হ্যাঁ, সাদেকদের অতর্কিত হামলার কোনো সুযোগ আমরা এবার আর দেব না। এবার উচিত শিক্ষা দেব। কিন্তু আমার চিন্তা হলো, ওদের ভাড়াটে গুন্ডারা অনেক ভয়ঙ্কর আর সংখ্যায় অনেক। আমরা এই কয়জন নিরীহ গ্রামবাসী কি পারবো ওদের সাথে? আল্লাহর উপর ভরসা রেখে আমরা ওদের মোকাবিলা করব। ইমানের সাথে শয়তানের লড়াই শয়তান কখনোই জিততে পারেনি আর পারবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আর বদরের যুদ্ধেও ইমানদারদের সংখ্যা কমই ছিল। গ্রামবাসীরা, আমরা এখন জানি জাল ফাসাদের পিছনে কে আছে আর তাদের উদ্দেশ্য কি। তারা আমাদের গ্রামকে তাদের গোলাম বানাতে চায়, আমাদের ঈমান আর আত্মাকে নষ্ট করতে চায়। কিন্তু আমরা তা কিছুতেই হতে দেব না। সাদেকের দল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। মনে রাখবে,
ওরা মসজিদের ভিতরে ঢুকতে পারলেই আমাদের সব শেষ। আমরা প্রস্তুত সালেমান চাচা, আমরা আমাদের গ্রামকে রক্ষা করবই ইনশাআল্লাহ, আমাদের সন্তানদের রক্ষা করবই। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের এই গ্রামকে সকল ফিতনা থেকে রক্ষা করুন। আমিন আমিন। আল্লাহু আকবার। হ্যাঁ, এ তো পরিচিত শব্দ। আলী ভাই, সাদেক আসছে। আলী ভাই, সাদেক আসছে। হ্যাঁ, গ্রামবাসীরা কোথায় গেল? সব ভয়ে পালিয়ে গেছে। বিনা যুদ্ধে এই গ্রাম আজ আমাদের দখলে। এই গ্রামবাসীরা কোথায় সব? বের হয়ে এসো, নয়তো সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দেব। কোথায় তোমাদের আলী? সব ভয়ে পালিয়ে গেছে। বিনা যুদ্ধে এই গ্রাম আজ আমাদের দখলে। সবাই ঝুঁকে প্রণাম কর, তাহলে তোদের ছেড়ে দেব, নয়তো সবাইকে মেরে ফেলবো। কখনো না, আবার জান চলে গেলেও তোর মতো শয়তানকে প্রণাম করব না। কে? এত বড় কথা? ধরে নিয়ে আসো এই বৃদ্ধকে। আক্রমণ! সবাইকে ঘিরে ফেলো। হ্যাঁ, আলী সেনা মরেনি। পরিকল্পনা শুধু তুই করতে পারিস সাদেক, আমরা পারি না। তোর কাছ থেকে এসে আমি আলী সেনা ভাইকে সব কথা জানিয়ে দিয়েছিলাম সাদেক, সেই আমাকে এই নাটক করতে বলেছিল। তাহলে রক্ত? ওটা রং ছিল গাধা। তোর লোক যে পিছনে এসেছে আমি আগেই টের পেয়েছিলাম। আলী সেনা থাকলেই কি আর না থাকলেই বা কি, কেউ তোদের আজ বাঁচাতে পারবে না। আক্রমণ! আক্রমণ! ইয়া ইয়া ইয়া! আল্লাহু আকবার! ইয়া 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 ইয়া! চারিদিক দিয়ে ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। ইয়া 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 ইয়া! তোদের আলী সেনা সব শেষ। জাল ফাসাদের শক্তির সামনে তোরা তুচ্ছ। আমাকে ঝুঁকে সবাই প্রণাম কর, নয়তো তোদের সবাইকে শেষ করে দেব। প্রণাম কর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এটা আবার কি? তোর মতো জল পূজারীকে কেউ প্রণাম করবে না, তোকেই পায়ের কাছে রাখবে। সবাইকে ঘিরে ফেলো, নড়াচড়া করলেই হত্যা করো। হ্যাঁ, আপনি কায়সার ভাই? পরে কথা হবে আলী সেনা, আগে এই ফিতনাকে শেষ করতে হবে। কায়সার? কোন কায়সার? খলিফার উজির কায়সার, যার নাম শুনতাম? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস শয়তান সাদেক, আমি খলিফার উজির কায়সার। খলিফাই আমাকে পাঠিয়েছেন এই রহস্যের জট খুলতে, তোমার মতো জল পূজারীদের উৎখাত করতে। এই গ্রাম মাজরার আল খাদ্রাবাসীর, এখানে খলিফার আইন চলবে, তোর মতো জল পূজারীর না। নিয়ে যাও একে। শুকরান, আলহামদুলিল্লাহ। আপনার এই আকস্মিক আগমন আমাদের জীবন বাঁচিয়েছে কায়সার, কিন্তু আপনি কবে থেকে? পরে কথা বলবো আলী সেনা, কিন্তু তার আগে এই শয়তান সাদেককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তুমি কি মনে করো আমাকে ধরলে জল পূজারীদের শেষ করতে পারবে কায়সার?
হ্যাঁ হ্যাঁ, তোমরা এখনো আসল সত্য জানো না। এই খেলাটা শুধু আমার ছিল না, খেলা এখনো শেষ হয়নি। আসল জাল ফাসাদ এখনো গ্রামেই আছে। হ্যাঁ, আসল জাল ফাসাদ? কে আসল জাল ফাসাদ? বলো সাদেক, কেন তুমি আমাদের গ্রামের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলে? কেন নিরীহ শিশুদের জীবন নষ্ট করতে চেয়েছিলে? আমি শুধু একটি পুতুল। তোমরা পুতুলকে ধরতে পেরেছো, কিন্তু পুতুল নাচানোর পিছনের আসল হাতকে চেনো না। স্পষ্ট করে বলো, কে তোমার পিছনে? নিশ্চয়ই সে মিথ্যা কথা বলছে। না, সে মিথ্যা কথা বলছে না। সে আসলেই একা নয়। তার পিছনের আসল মাথা গ্রামের মধ্যেই লুকিয়ে আছে। আসল জল ফাসাদ এখানেই আছে, আমাদের ভিতরে। আমাদের ভিতরেই এমন একজন যাকে তোমরা শ্রদ্ধার চোখে দেখো। এই সব কিছুর পিছনে আসল পরিকল্পনাকারী হলো এই ইউসুফ দাদা। এই ইউসুফ দাদাই আসল জাল ফাসাদ। ইউসুফ দাদাই আসল জাল ফাসাদ। ইউসুফ দাদা, এ কি বলছে কায়সার? এ হতে পারে না। কায়সার ঠিকই বলেছে আলী। এইবার তোমরা আসল সত্য জানলে। ইউসুফ দাদা, আপনি? এ কিভাবে সম্ভব? আপনি তো আমাদের পথপ্রদর্শক ছিলেন। পথপ্রদর্শক? হ্যাঁ, আমি পথপ্রদর্শকই ছিলাম, তবে আমার পথটা তোমাদের পথ থেকে ভিন্ন। কারণ এই গ্রামকে ধ্বংস করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু কেন ইউসুফ দাদা, কেন? আজ থেকে বহু যুগ আগে এই গ্রামেই বাস করত জাল ফাসাদ গোষ্ঠী। কিন্তু সেই সময়ের তথাকথিত ইমানদার মানুষরা ধ্বংস করে দেয় জাল ফাসাদের লোকালয়, হত্যা করে মাটির সাথে মিশিয়ে দেয় সমস্ত জাল ফাসাদের সদস্যদের। শুধুমাত্র জাল ফাসাদের সদস্য হওয়ার অপরাধে তারা আমার বাবা মা সহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল। ভাগ্যের উছিলায় আমি ছিলাম সেই সময়ের একমাত্র জীবিত শিশু, যাকে এক গ্রামের বোকা মহিলা দয়া করে বড় করে তুলেছিল। সে জানতো না আমি একমাত্র জীবিত জাল ফাসাদ। কি বলছেন আপনি ইউসুফ চাচা? জাল ফাসাদ তো গ্রামকে ধ্বংস করতে চেয়েছিল। তারা নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছিল। নিরপরাধ? হ্যাঁ, যারা আমার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে তারা নিরপরাধ। আমি প্রতি মুহূর্তে সেই প্রতিশোধের আগুন বুকে বয়ে বেরিয়েছি। আমি চুপচাপ গ্রামে থেকে শক্তি সঞ্চয় করেছি, জ্ঞান অর্জন করেছি, কালো জাদু শিখেছি, আর এই দিনটির জন্য দীর্ঘকাল ধরে প্রস্তুতি নিয়েছি। এই গ্রামের বর্তমান প্রজন্মকে পাতাল জল আর কালো জাদুর মাধ্যমে বশ করে আমার পূর্বপুরুষদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। তাদের মানসিকভাবে পঙ্গু করে দেব, যাতে তারা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনি এতগুলো নিরীহ শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাদের অসুস্থ করেছেন, আপনার কি একটুও মায়া হয়নি? মায়া? যখন আমার বাবা মাকে হত্যা করা হয়েছিল তখন মায়া কোথায় ছিল? আমি শুধু তাদের এই অকৃতজ্ঞতার শোধ নিতে চেয়েছি। সাদেক ছিল আমার হাতের পুতুল মাত্র। আমি তাকে জাল ফাসাদের গোপন জ্ঞান শিখিয়েছি, তাকে পাতাল জল তৈরি করার পদ্ধতি শিখিয়েছি, এই গ্রামের উপর কর্তৃত্ব করার জন্য উত্তরাধিকার বানিয়েছি। আর তোমরা সব ধ্বংস করে দিতে চাও?
তাহলে সব আপনার পরিকল্পনা ছিল? সাদেক কেবল আপনার আদেশ পালন করছিল? হ্যাঁ, সে শুধু আমার নির্দেশ মেনে চলেছে। তার ক্ষমতার লোভ ছিল আর আমার ছিল প্রতিশোধের আকাঙ্ক্ষা। আর এই পাতাল জলের শক্তির আশায় আপনি বাচ্চা ছেলেটাকে বলি দিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কায়সার ভাই, আপনি এত কিছু কিভাবে জানলেন? খলিফা আমাকে পাঠিয়েছিল বাচ্চাটাকে উদ্ধার করতে আলিশেনা। আর এখানে এসে দেখি ব্যাপার অস্বাভাবিক। তাই ব্যবসায়ীর বেশে এই গ্রামে ঘুরে ঘুরে সবাইকে লক্ষ্য করতাম আর তথ্য সংগ্রহ করতাম। কিন্তু যখন দেখলাম পাতাল জল, কালো জাদু, এইসব ব্যাপারে এই ইউসুফ সবার থেকে বেশি জানেন, তখন আমার তার উপরে সন্দেহ হয় আর আমি তার উপর নজর রাখতে থাকি। তার সাথে সাদেকের কিছু গোপন বৈঠকও আমি লক্ষ্য করেছিলাম। যখন শেষ বৈঠকে তারা জুম্মাবারে হামলার কথা বলছিল, তখনই আমি বুঝে যাই এই খেলার মূল কারিগর ইউসুফ দাদা। আর সাথে সাথে আমি রাজদরবারে ফিরে সেনাবাহিনী নিয়ে আসি। আর একটু দেরি হলেই কত বড় অনর্থ ঘটে যেত। আপনাকে যেমনটা দেখা যায় আপনি এমনটা না। কিন্তু কবরস্থানে জল ফাসাদের আস্তানা, আবার গুহাতে আস্তানা, এইসব তথ্য আপনি জানলেন কি করে? আলীর চিন্তা ভাবনা একটু আলাদা। হ্যাঁ, ঠিকই ধরেছ। এই গ্রামেরই কেউ আমাকে তথ্য দিত, তোমাদেরই ভিতর কেউ। কে তথ্য দিত? আমি কায়সার চাচাকে তথ্য দিতাম, কারণ উনি প্রথম দিনই আমাকে জানিয়েছিলেন তিনি খলিফার উজির। আর তথ্য দেওয়ার জন্য উনি আমাকে নিয়োগ করেছিলেন। এবং আসল অপরাধী ধরার জন্য আমাদের একজন গোপন সাহস দরকার ছিল, আর উনি ছিলেন সেই সাহস। রাখো তোমাদের সাহস, সাহস তোমাদের আমি দেখাবো। তোমরা এখনো কিছুই জানো না। এই পাতাল জলের চূড়ান্ত ক্ষমতা এখনো ব্যবহার করাই হয়নি। তোমরা ভেবেছো আমাকে আর সাদেককে ধরে সব শেষ করে দিয়েছো? হ্যাঁ, এই গ্রাম এখনো আমার হাতের মুঠোয়। ইউসুফ দাদা, আর নয়, আপনার এই অশুভ পরিকল্পনা আমরা সফল হতে দেব না। তোমরা খুব বোকা। আমি নীলকূপের গভীরে একটা বিশেষ জায়গায় পাতাল জলের বড় ভান্ডার লুকিয়ে রেখেছি, যা আমার একটা ইশারায় বের হয়ে আসবে। আর তারপর তোমরা পুরো গ্রামের মানুষ চিরতরে আমার মানসিক দাস হয়ে যাবে। তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। চুপ! ইউসুফ দাদা, ইউসুফ দাদা, ইউসুফ দাদা, ইউসুফ দাদা! হাই হাই হাই, বৃদ্ধ মানুষ, কে বলেছিল এত তেজ দেখাতে? এত জোরে ধমক দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, এইভাবে শেষ হয়ে যাবে ভাবিনি। আল্লাহর বিচার, সবাইকে মেরে ফেলার ফোন দিয়ে আটছিল, নিজেই মরে গেল। 1 মিনিটের নেই ভরসা, আর কত রাজনীতি, কত তামাশা। এই যে আপনাকে বলছি, শুধু দেখলেই হবে? লাইক কমেন্টও তো করা লাগবে, তাই না? আর নতুন নতুন পর্ব দেখতে সাবস্ক্রাইব করেন।